আজকে আমি আপনাদের সাথে দুইটি গল্প শেয়ার করতেছি। প্রথম গল্পটা একটু বড় এবং দ্বিতীয় গল্পটা একটু ছোট। দুইটি গল্প শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমাদের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা, আমাদের বাস্তব জীবনে কিছু দুঃখ কষ্ট, আমাদের বাস্তব জীবনের কিছু চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরব। প্রথম গল্পটা হলো এটাই যে একটা কোম্পানিতে একটি ছেলে কাজ করতো, সেখানে আরও অনেকগুলো ছেলে কাজ করতো, কিন্তু এই ছেলেটার ধরন ছিল অন্যরকম। সে অন্যান্য ছেলেদের মতো ঠিকমতো সিগারেট পান করতো না, তারপর পান টুকিটেকি এগুলো করতো না, কখনো ফাস্ট ফুডে করতো না, ডিউটি ঠিকমতো করতো, সময় নষ্ট করতো না, পরিবেশ খারাপ করতো না। অনেক সময় কিছু ছেলে আছে যারা ডিউটি অবস্থানের সময় সিগারেট পান করে, সিগারেটের এটা সেটা এইদিকে পালায়, এইদিকে থুতু করে। এই ছেলেটা কিন্তু এটা করতেছে না। অনেক ছেলেরা আছে যারা পান খায়, তারা কি করে অনেক সময় পান খাওয়ার পর এদিক সেদিক হয়তো পিক ফেলে দেয়, সুপারি ফেলে দেয়, এটা ফেলে দেয়, পরিবেশ নষ্ট করতেছে। কিন্তু এই ছেলেটা আসলে এইরকম নয়। আবার এই ছেলেটার এত বেশি অসুখ বিসুখ হয় না, কারণ এই ছেলেটা অফিসে আসার সময় ডিউটিতে সে হেঁটে হেঁটে আসে। সে মানে এমনভাবে আসতেছে যে সে টাকা পয়সাও কিন্তু অপচয় করতেছে না, এবং কি লাঞ্চ করার সময় সে বাসা থেকে খানা নিয়ে আসে বা শুকনো খাবার খায়, যেগুলো তার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এরপর ছেলেটা কি করতেছে, এইভাবে ডিউটি চালিয়ে যাচ্ছে। সে ফাস্টফুড খেয়ে টাকাও নষ্ট করতেছে না, এবং কি সে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত সে গ্রহণ করে না, টাকা পয়সা নষ্ট হবে। এগুলো কোম্পানি ম্যানেজিং বোর্ড ভালো করে কিন্তু দেখতেছে, এবং কি এমনভাবে দেখতেছে যে ছেলেটার যে ডিউটি যেভাবে করতেছে, অন্যান্য দুইটা ছেলে যে ডিউটি করতেছে এই একা সেই ডিউটি করতেছে। যে কারণ সে সিগারেট পান করার জন্য সে বাইরে যাচ্ছে না, এইদিকে ওইদিক সময় নষ্ট করতেছে না, পরিবেশ নষ্ট করতেছে না। সবগুলো কোম্পানি দেখার পর তাকে বেতন বাড়িয়ে দিলাম, তাকে কিছুই বলে নাই। তার মাস শেষে এইভাবে কয়েক মাস পর তার বেতন বাড়িয়ে দেওয়ার পর ছেলেটা বুঝতে পারলো না যে কেন তার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। ছেলেটা যখন দেখলো যে তার বেতন বেড়ে গেছে, বেতন বেড়ে যাওয়ার পর এখন ছেলেটাকে জানি কি যেন এক অদ্ভুত কারণে সে পরিবর্তন হয়ে অন্যান্য ছেলেরা যা কিছু করতো এখন সে তার চেয়ে আরও বেশি করা শুরু করে দিয়েছে। এখন সে বর্তমানে সে ওরা তো সিগারেট যদি দুইটা পান করে এখন চারটা করতেছে। এরপরে দিয়ে এখন বর্তমানে সে এমন একটা পরিস্থিতি আসে, কোম্পানি এইভাবে দেখলো যে কি তাকে বেতন বাড়িয়ে দেওয়ার পর এখন তার পরিবর্তনটা কিন্তু খারাপের দিকে গেছে, এখন ভালোর দিকে যায় না। পরবর্তীতে কোম্পানি সিদ্ধান্ত নিল তার বেতন অর্ধেকে নিয়ে আসা হবে। আগে যে বেতনটা বাড়ানো হয়েছে তাও কমানো হবে, এবং কি তার বেতন আরও অনেক ডাউন করে দেওয়া হবে। কোম্পানি এভাবে ডাউন করে দেয়। তার কারণ হলো সে আগে যখন ডিউটি করতো তখন সে অন্যান্য দুই সেলের পরিমাণে সে ডিউটি করতো, এখন বর্তমানে সে যে ডিউটি করতেছে ওই ফাঁকিবাদে একটা সেলের অর্ধেক ডিউটি এখন সে করতেছে। আগে সে ডিউটি করার সময় কখনো নিজের জামা কাপড় এরকম করতো না, আর এখন বর্তমানে সে এমন দামি জামা কাপড় পরে, দামি জামা কাপড়ের মধ্যে মাটি পর্যন্ত লাগতে দেয় না। এখন কাজগুলো করতেছে হাতের নাগালের বাইরে, এমনভাবে করতেছে যেন কাজটা তার দরকার নেই, মানে এমনভাবে করতেছে অবহেলার সাথে কাজ করতেছে। এখানে কোম্পানি কি করলো, তার বেতন অর্ধেকে নিয়ে আসলো। পরবর্তী ছেলেটা দেখলো যে এখন অর্ধেক বেতন যখন নিয়ে আসছে, এখন তার বর্তমানে আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, সে আর থাকতে পারবে না, কারণ এখন তার খরচ বেড়ে গেছে কিন্তু তার আয় কমে গেছে, অর্থাৎ বেতন কমে গেছে। পরবর্তীতে ছেলেটি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পূর্বে ম্যানেজিং কমিটিকে যখন জিজ্ঞাসা করলো যে কেন আমার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কেন আমার বেতন কমিয়ে দেওয়া হয়েছে, তখন ম্যানেজিং বোর্ড তাকে সম্পূর্ণ বিস্তারিত তাকে জানিয়ে দিল। কিন্তু এরই মাঝে দিয়ে সে কোম্পানির সাথে এমন কিছু খারাপ আচরণ করলো, আচরণ করে সেই কোম্পানি থেকে চাকরিতে অব্যাহতি নিল। যে কোম্পানি ইচ্ছা করলে তাকে আর রাখতে পারবে না, আর সেই ইচ্ছেগুলো কোম্পানিতে থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেল। কিন্তু সেখানে কিছু অভিজ্ঞতা রয়ে গেল যে কোম্পানি দিতে চেয়েছিল একটা, যে তার ভালো কাজের কারণে সে ভালো কিছু কোম্পানিকে দিতে পেরেছে, আর এই কারণে কোম্পানি তার বেতন সুযোগ সুবিধা তাকে বাড়িয়ে দিছে এবং আরও বাড়াবে। এটা ছিল কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু ছেলেটা আসলে উল্টাটা বুঝে নিল। ছেলেটা বুঝে গেল যে তাকে তো কোম্পানি মাথায় তুলে নিয়েছে, এখন সে যা ইচ্ছা করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হলো যে প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা হলো যে এটা প্রবাসেরই গল্প। সেটা হলো যে স্বামী স্ত্রী দুইজন, তাদের নতুন বাচ্চাটার বয়স 1.5 বছর কি 2 বছর হবে। একটু একটু হাঁটতে পারতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, হাঁটতেছে, পড়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতিতে। তো একটা সুপার মার্কেটে যাওয়ার পর ছোট বাচ্চাটা হাঁটতেছে, তার মা বাবা আগে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ করে সে পড়ে গেল, পড়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। তখন তার মা বাবা দাঁড়িয়ে তাকে হাত দিয়ে ইশারা করতে লাগলো এবং বলতে লাগলো, আসো আসো, উঠো উঠো উঠো, চলে আসো। এর মাঝে দিয়ে পাশের থেকে যে
এক আজনবী বাহিরের এক লোক সে ছেলেটাকে উঠিয়ে তারপর দিল, দেওয়ার সাথে সাথে ওই লোকটা প্রচণ্ড গরম হয়ে গেল যে তুই আমার ছেলেকে ধরলি কেন, আমার ছেলেটাকে ওকে উঠালি কেন। আসলে ব্যাপারটা আপনার আমার কাছে হয়তো বা ব্যাপারটা লাগবে যে এইরকম যে সমস্যাটা কোথায়, বাচ্চাটা পড়ে গেছে আরেকজন উঠে দিচ্ছে, তাতে সমস্যাটা কোথায়। তো ভদ্রলোক এমন গরম হয়ে গেল, গরম হওয়ার পর কিন্তু আসলে মারামারির একটা পর্যায়ে চলে যাওয়ার পর পরবর্তীতে লোকটা একটু বুঝতে পারলো যে আসলে যে আমার যে মনের খবর কিন্তু এটা তো আর ওই জানে না যে উঠিয়ে দিয়েছে, যে আজনবীটা সে আসলে ভালো করে জানে না যে আসলে সমস্যাটা কোথায়। তো কিছুক্ষণ পর আবার এসে বলল যে আসলে সমস্যাটা হলো এটাই যে আমি তো সবসময় ঘরে থাকি না, আমার স্ত্রীও সবসময়, আমরা তো ব্যস্ততার মধ্যে আমরা থাকি, সে চাকরি করে আমিও চাকরি করি, আর আমার বাচ্চাটা দেখা গেলে একসময় সে রাস্তা দিয়ে চলার সময় এইভাবে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর সে এইভাবে শুয়েই থাকবে যে আমার বাবা এসে আমাকে উঠাবে, আমার মা এসে আমাকে উঠাবে, বা অন্য যে কোনো একজন এসে আমাকে উঠাবে, কিন্তু সে তো নিজে নিজে উঠতে পারে। আমি এইভাবে তো সে আজকে কয়েক মাস ধরে সে পড়ে যাচ্ছে আবার নিজে নিজে উঠতেছে, আমি কিন্তু তাকে উঠাই না। সে আমি চাইতেছি সে স্বাবলম্বী হোক, সে এইভাবে উঠুক, তারপরে দিয়ে আস্তে আস্তে সে উঠতে উঠতে কিন্তু তার অভিজ্ঞতা হবে। আমি যদি তাকে বারবার এভাবে উঠিয়ে দিই তাহলে কিন্তু একসময় দেখা গেল সে তার বয়স অনেক হয়ে গেল, সে রোডের মাঝখানে পড়ে গেল, এইভাবে সে সিট হয়ে শুয়ে থাকবে বা উত হয়ে শুয়ে থাকবে বা এক সাইড হয়ে শুয়ে থাকবে, যে আমার বাবা মা বা যে কোনো ব্যক্তি আমাকে এসে উঠিয়ে দিবে, আমাকে রোডের থেকে এক পাশে করে দিবে, যে এইরকম তার মাথার মধ্যে ব্রেন ওয়াশ হয়ে যাবে। আমি তার মাথার মধ্যে এটা দিতে চাই না, আমি চাইতেছি সে পড়ে গেছে, সে নিজে উঠতে পারে, সে উঠবেই, আর সে উঠলে কিন্তু তার নিজের জন্য ভালো। আমি শুধু ওটাই চাইছিলাম, যাকে মানে কিছু নেবে না। এইভাবে সে দুইজন আবার হ্যান্ডশেক করে নিয়ে এলো, যে ওই লোকটি যে যার ছেলে এবং যে উঠিয়ে দিয়েছে। আসলে ঘটনাটা যদি অনেকের কাছে অন্যরকম লাগতে পারে, আসলে কিন্তু এটাই সত্য। তো আমাদের জীবনে এমন কিছু হচ্ছে আমাদের লাইফে, যে অনেক সময় উপরওয়ালা আমাদেরকে এমন কিছু দিচ্ছে আমাদেরকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, আমাদেরকে উপরওয়ালা অনেক সময় বিপদ দেয় এই কারণে যে আমরা এখান থেকে কিছু যেন শিক্ষা নিতে পারি, যে হ্যাঁ আমার কোথায় ভুল ছিল। অনেক সময় দেখা গেল যে আমরা বিনা মেঘে বজ্রপাত এমন কিছু আমাদের জীবনে হয়ে যায়, যে দেখা গেল যে আমার এমন কিছু যোগ্যতা না, হয়তো আমি এমন কিছু পেয়ে গেছি, অনেক সময় এমন কিছু পাওয়ার পরে যে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। সবার বেলা বলতেছি না, বেশিরভাগের ক্ষেত্রে এইরকমই হয়ে থাকে। যখন কারো এরকম মাথা নষ্ট হয়ে যায় তখন সে জীবনে কিছু করতে পারে না। আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, যে যখন আমরা আমাদের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যাই সেটা উপরওয়ালা নিজে দিচ্ছে। আবার আমরা অনেক সময় ভালো কষ্ট পরিশ্রম করার পরেও আমরা আমাদের সঠিকটা পাইতেছি না, সেটাও বুঝে নিতে হবে যে সেটা উপরওয়ালারে চালাকি, উপরওয়ালা সেটা ধরে রেখেছে যে আমাদেরকে হয়তো ভালো কিছু দেওয়ার জন্য, অথবা আমরা এখনো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি বিধায় উপরওয়ালা আমাদেরকে সেটা দিচ্ছে না। তা আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতেছি, আপনার আমার সবার জীবনেও কিন্তু বিপদ আপদ অতীতে এসেছে, এখনো আছে, ভবিষ্যতেও আসবে। আপনি কখনো বিপদ আপদে সেই রাস্তা বন্ধ করতে পারবেন না। বিপদ আপদে সেই রাস্তা বন্ধ করা মানে আপনার নিজে ফাঁসি দিয়ে মরে যাওয়া, একই কথা। তার কারণ হলো বিপদ আপদ যদি না আসে তাহলে আপনি জীবনে কোনোদিন মানুষ হতে পারবেন না। বিপদ আপদ, যে পানি পান করতেও কিন্তু বিপদ আছে, খানা খাইতেও বিপদ আছে, বাজার করতেও বিপদ আছে, চাকরি করতেও বিপদ আছে, টাকা রোজগার করতেও বিপদ আছে, কষ্ট আছে। ঠিক তেমনি টাকা খরচ করা, রুজি করা, তারপরে টাকা সঞ্চয় করা, সব কিছুতে কিন্তু কষ্ট আছে। কিন্তু কষ্ট না করলে কখনো মিষ্টি পাওয়া যায় না। উপরওয়ালা যখন আমাদেরকে কোনো একটা বিপদ দেয়, যে সেই বিপদ থেকে উপরওয়ালা আমাদেরকে একটা বুঝাতে চায় যে তোর অনেক কিছু করার আছে, তুই অনেক কিছু করতে পারিস, যে তোর এখন যে বিপদটা আছে এইরকম বিপদ কেন এসেছে তোর জীবনে, তুই এর চেয়ে বড় বড় বিপদগুলোকে তোর মাটির নিচে তুই রাখতে পারো, তোর জুতার নিচে রাখতে পারিস, কিন্তু তোর কাছে সে শক্তি থাকার পরও তুই কেন শক্তিটাকে প্রয়োগ করতেছিস না। এটাই উপরওয়ালা আমাদেরকে বুঝাইতে চাইতেছে। দেখা গেছে যে আমাদের একটার পর একটা বিপদ আসে, একটার পর একটা বিপদ আসে, একটার পর একটা বিপদ আসে। একটা বিপদ আমরা যদি কাটিয়ে দিই বা একটা সমস্যা সমাধান করার পর দেখা গেলো আরো 2-3টা বিপদ আমাদের সামনে চলে আসছে। আবার 2টা বিপদ সমাধান করতে করতে আবার দেখা গেল 4-5টা বিপদ আবার সামনে চলে এসেছে। এখানে উপরওয়ালা আমাদেরকে বারবার শক্ত করতেছে, আমাদেরকে মজবুত করার জন্য, যে তুই সঠিক রাস্তাটা দেখ। তোর পাশে তোর বন্ধু তোর সাথে বেইমানি করেছে, তোর আপন চাচা তোর সাথে বেইমানি করেছে, তোর মামা তোর সাথে বেইমানি করেছে, তোর আপন ব্যক্তি তোর তোর বিবাহ সম্পর্কিত, তোর প্রেম সম্পর্কিত ওর তোর সাথে বেইমানি করেছে। যে এখানে আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে আমরা যে ভুল করেছি ওই ভুলটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য উপরওয়ালা আমাদেরকে অনেক সময় এগুলো বিপদ দিয়ে থাকে। আর আমরা অনেক সময় কি করি,
যার যতটুকু যোগ্যতা না আমরা তাকে তার চেয়ে বেশি প্রাধান্য দিই, আর তখনই সে আমাদের মাথার উপরে জুতা নিয়ে এসে বসে। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আর আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, বিপদ আমার আপনার সবার জীবনে বিপদ অতীতে এসেছে, এখন আছে, ভবিষ্যতেও আসবে। বিপদের রাস্তা বন্ধ করা যাবে না, আমাদেরকে বিপদকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, বিপদ আসছে, বিপদকে কে কীভাবে সেটাকে সমাধান করতেছে সেটা হলো বড় কথা। যখন ধরুন যে গ্রামের মধ্যে যখন তুফান হয়, বৃষ্টি হয়, এক একজনের এক এক রকমের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আবার এক একজন এক একভাবে সেটাকে সমাধান করে নেয়। এটাই হলো নিয়ম, যে যখন কোনো একটা মহামারী হয় দেখবেন এক এক দেশ এক এক রকমের উদ্যোগ গ্রহণ করে। এক এক দেশ লকডাউন দেয়, আবার এক এক দেশ লকডাউন দেয় না, কড়াকড়ি নিয়ম কানুন দেয়। এইভাবে এক একজন এক এক রকমের করে থাকে। তো সমস্যা কিন্তু সবার জন্য অতীতে এসেছে, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আপনি সমস্যাটা কিভাবে সমাধান করতেছেন? দেখা গেল কোনো একটা বড় একটা সমস্যা, যার জ্ঞান বেশি সে অতি অল্প সময় সমাধান করে ফেলেছে। আবার দেখা গেল একটা ছোট্ট সমস্যা, যে কোনো লোকের জ্ঞানের অভাবের কারণে সে সমস্যাটাকে এত বড় করেছে যে যেখানে একদিনে সমস্যাটা সমাধান করতে পারতো সেখানে কয়েক বছর পর্যন্ত ধরে রেখেছে। আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম অনেক কিছু আছে, যেটা অনেক মামলা হোক বা অনেক সমস্যা হোক, দেখবেন যে বছরের পর বছর ঝুলন্ত অবস্থা আছে। আসলে সেটা সমাধান করা মাত্র কয়েক ঘন্টা কয়েক মিনিটের ব্যাপার, অথবা একদিনে সেটা সমাধান করা সম্ভব। কিন্তু দেখা গেল আমরা সেটাকে মাথায় তুলে এমনভাবে তুলে রাখছি যে আমাদের মাথার থেকে সেটা এমনভাবে এখন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এখন সপ্তম আকাশ পর্যন্ত চলে গেছে। এখন আমরা বিপদটাকে ধরতে পারতেছি না। এটা আমাদের ব্যক্তিগত সমস্যা, এটা আমাদের জ্ঞানের অভাব, এটা আমাদের ভুল বুঝাবুঝি, এটা আমাদের মূর্খতার কারণে এরকম হয়ে থাকে। আপনার আমার জীবনে সমস্যা এসেছে, সমস্যা আসবে, সমস্যা থাকবে, তাই বলে যে আমরা ভেঙে পড়বো তা নয়। সব সমস্যা কিন্তু আমাদেরকে কিছু দেওয়ার জন্য আসে, সব সমস্যা কিন্তু আমাদের ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু সমস্যা আসে আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, আমাদেরকে কিছু দেওয়ার জন্য, আমাদের কিছু পরিবর্তন আনার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার এই ছোট ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে, অন্তত এই ভিডিওটা দেখে যে অন্যান্য ভাই বোন যেন অন্তত তার জীবনে কিছু না কিছু পরিবর্তন আনতে পারে। আর এই কিছু না কিছু পরিবর্তন থেকে তো সে তার জীবনটাকে পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ, এতটুকু ভরসা আছে আমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।